রহিম 1872 সালের সাক্ষ্য আইন 1 নং আইন। আমরা আজকে আলোচনা করব সাক্ষ্য আইন এভিডেন্স অ্যাক্ট 1872 সালের সাক্ষ্য আইন। এই আইন 1872 সালে স্যার জে এফ টিফেন এই আইনটা লেখে। তাহলে 1872 সালে স্যার জে এফ টিফেন কর্তৃক এই সাক্ষ্য আইন 1 নম্বর আইন হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। সাক্ষ্য আইন 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে কার্যকরী হয়। 1872 সাল থেকে 1 সেপ্টেম্বর। এই আইন সাক্ষ্য আইনের মূল উৎস হল ব্রিটিশ সাক্ষ্য আইন। ব্রিটিশ সাক্ষ্য আইন এই আইনের মূল উৎস হল ব্রিটিশ সাক্ষ্য আইন নামে অভিহিত। সাক্ষ্য আইন এই আইনকে আদালতের আইন বলা হয়। সাক্ষ্য আইনকে আদালতের আইন বলা হয়। সাক্ষ্য আইনকে বিভিন্ন ফোরামের আইন বলা হয়। বিভিন্ন ফোরামের মাধ্যমে সংগৃহীত, তাই এই আইনকে ফোরামের আইনও বলে অভিহিত করা হয়। এই সাক্ষ্য আইন আদালতের আইন। এই সাক্ষ্য আইন আদালতের আইন। আর এই সাক্ষ্য আইন পদ্ধতিগত আইন। এই সাক্ষ্য আইন কখনো কখনো প্রশ্নের আলোকে বিধিবদ্ধ আইন হয়ে পড়ে, প্রশ্নের ধরন বুঝে। স্বাভাবিকভাবে আমরা পদ্ধতিগত আইন বলি। যাক, এই সাক্ষ্য আইনের এই যে কথাগুলো বললাম, এগুলোর থেকে এমসিকিউ আসবে না, আসার সম্ভাবনা নাই। মূল আইন হচ্ছে সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনের খণ্ড হচ্ছে 3টে। সাক্ষ্য আইনের 3 খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড হচ্ছে 1 থেকে 55 বিষয়ের প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের 5 থেকে 55 দ্বারা বিষয়ের প্রাসঙ্গিকতা। এই সাক্ষ্য আইনকে আমরা 3 ভাগে ভাগ করা যায়, 3টে খণ্ড। দ্বিতীয় খণ্ড হলো 56 থেকে 100 দ্বারা প্রমাণের বিষয়। দ্বিতীয় খণ্ড হচ্ছে 56 থেকে 100 দ্বারা প্রমাণের বিষয়। আর 101 থেকে 167 দ্বারা প্রমাণের দায়িত্ব। 101 থেকে 167 প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য আইনের অধ্যায় হলো 11টা। সাক্ষ্য আইনের অধ্যায় 11টা। এর ধারা আছে 1 থেকে 167 ধারা। তাহলে সাক্ষ্য আইনের ধারা আছে 1 থেকে 167 ধারা। এখানে আমরা পড়ব 130টি মতো ধারা। মোট 130টি মতো ধারা পড়ব। আর বাকিগুলো আমাদের প্রয়োজন হয় না, বা আমাদের ওখান থেকে প্রশ্ন আসে না। তাহলে সাক্ষ্য আইন হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন। এর মূল উৎস হলো ব্রিটিশ সাক্ষ্য আইন। এমসিকিউ এটুকু আসতে পারে। তাহলে সাক্ষ্য আইন হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন। মূল হচ্ছে ব্রিটিশ সাক্ষ্য আইন। 2 নম্বর হচ্ছে সাক্ষ্য আইনের খণ্ড হলো 3টা। সাক্ষ্য আইনের খণ্ড হলো 3টা। সাক্ষ্য আইনের কয় খণ্ডে বিভক্ত? 3 খণ্ডে বিভক্ত। সাক্ষ্য আইনের অধ্যায় কয়টা? 11টা। এই আইন অনেক গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায়। আজকে আমাদের ইন্সপেক্টরশিপদের পরীক্ষা হচ্ছে। সাব ইন্সপেক্টর স্যারেরা যারা ইন্সপেক্টরশিপ পরীক্ষা দেবেন, তারা আজ 19 এবং 20 এবং 21 তারিখ পরীক্ষা হবে। তাদের 3টা পাঠে পরীক্ষা হয়। যাক, আমাদের পরীক্ষার মূল বিষয় হচ্ছে, আমরা আজকে পর্ব সাক্ষ্য আইন শুরু করলাম। এই সাক্ষ্য আইনের খণ্ড হচ্ছে 3টা। এর প্রথম খণ্ড হচ্ছে 5 থেকে 55 বিষয়ের প্রাসঙ্গিকতা। 5 হতে 55 বিষয়ের প্রাসঙ্গিকতা। 56 হতে প্রমাণের, 56 হতে 100 দ্বারা প্রমাণের বিষয়। 101 থেকে 167 প্রমাণের দায়িত্ব। সাক্ষ্য আইনকে বিভিন্ন খণ্ডে, বিভিন্ন মডেলে আমি মুখস্থ করলে এটা সহজ হয়ে যাবে। প্রথমে আপনি 3 খণ্ডে ভাগ করে নেবেন। কি 3টে খণ্ড? 5 থেকে 55, 56 থেকে 101, 56 থেকে 100 এবং 101 থেকে 167। এই 3টে কথা মুখস্থ করবেন হুবহু করে। এরপরে মুখস্থ করলেন, যদি ভালো লাগে, যদি কম বোঝেন, তাহলে আমার মতো যদি কম বুঝে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা কি পড়বেন? ওই অধ্যায়গুলো পরিবার মুখস্থ করে নেবেন। 11টা অধ্যায়। 11টা অধ্যায় পড়তে আপনার বিশাল কষ্টের কোনো কিছু নাই।
কোন অধ্যায়তে কি আছে আপনি যতই পড়িবেন ততই শিখবেন। মোর ইউ রিড, মোর ইউ লার্ন। ঠিক আছে, যতই পড়বেন বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার জীবনে আমি এই সাক্ষ্য আইন পড়ছিলাম। 2023 সালে প্রথম পরীক্ষা দিয়েছিলাম, কিছুই পারতাম না, একটা প্রশ্নের উত্তর লিখতে পারছিলাম না। সেই রিজাল্ট আজ আপনাদের সামনে ব্যাখ্যামূলক আলোচনা করব। মানে 4 থেকে 5 মাসে একটা না পড়ছিলাম, বিভিন্ন মডেলে ওকে মুখস্থ করেছিলাম আমি, সংজ্ঞা বেসিক এভাবে ওভাবে দিয়ে মুখস্থ করেছে। আপনারাও পড়বেন। সাক্ষ্য আইন খুব সহজ এবং অল্প লেখা লাগে, আর একটা দ্বারা 13টা প্রশ্ন আসে, 3-4 মিলে লেখা লাগে না। সিআরপিসির মতো বেশি লেখা লাগে না, পিআরবির মধ্যে বেশি লেখা লাগে না। তাহলে আমরা এখন পালাম কি, এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড হচ্ছে 3টে। এই আইনের অধ্যায় হচ্ছে 11টা, খণ্ড 3টে, ধারা হচ্ছে 1 থেকে 167। ব্রিটিশ মূল উৎস হলো ব্রিটিশ সাক্ষ্য আইন। এই আইন 1872 সালে স্যার জে এফ স্টিফেন কর্তৃক উপস্থাপন করে এবং এই আইন পাশ হয় 1 সেপ্টেম্বর থেকে কার্যকারী। এগুলো আসার বিষয় না। এই আইনের 1 ধারা 1 থেকে 4 হচ্ছে প্রারম্ভিক, 1 থেকে 4 ধারা হচ্ছে প্রারম্ভিক। এই আইনের 3টে ধারা বাতিল আছে। এই আইনের 3টে ধারা বাতিল আছে, 2 ধারা, 82 ধারা, 113 ধারা। এই আইনের 3টে ধারা রহিত করা বা বাতিল করা। এই আইনের 2 ধারা, এই আইনের 82 ধারা, এই আইনের 113 ধারা, 113 ধারায় বাতিল। ঠিক আছে, হ্যাঁ। জুরি এবং এসএস কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা, এইগুলো বাতিল না, এটির কার্যকরী ক্ষমতা নাই, তাই ওইভাবেই থাকে। এগুলো তো দেখিনি, বইতে আছে, আমি দেখি, মানে কার্যকারী নাই, কার্যকারী ক্ষমতা নাই দেখে জুরি এবং এসএস যেদিন পড়াবো আপনাদের সাথে আলোচনা করবো, সেদিন আল্লাহ দিলে পারে। তাহলে এই আইনের 1 ধারা আছে কার্যকারী সীমা, কার্যকারিতা সীমা ও প্রবর্তন। এই আইনের কার্যকারী সীমা আমি আপনি সবাই জানি। সাধারণ যেমন আমরা পুলিশের চাকরি করি, ফৌজদারি কার্যবিধির সীমাবদ্ধতা আছে, কোথায় ও কতদূর প্রসারিত, কোন কোন স্থানে প্রসারিত। দণ্ডবিধি আইনেরও প্রসারিত আছে, কতদূর কার্যকারী ক্ষমতা, কোন কোন স্থানে খর্ব করা। ফৌজদারিও আছে, দণ্ডবিধিও আছে, তারপর পুলিশ আইনও আছে, তারপরে সাক্ষ্য আইনের ক্ষেত্রেও তার ব্যতিক্রমের কিছু না। এরপরে অস্ত্র আইনেরও সীমাবদ্ধতা আছে, প্রত্যেকের জিনিসেরই সীমাবদ্ধতা আছে। এছাড়া আমাদের স্থানীয় আইনের সীমাবদ্ধতা আছে, নির্দিষ্ট স্থানের বাইরে ওই আইন প্রয়োগ করা যায় না। ঠিক সাক্ষ্য আইনের 1 ধারা এর সীমা বা প্রবর্তন, কার্যকারী সীমায় কতদূর বিস্তৃত হতে পারে আর কতদূর বিস্তীর্ণ হতে পারে না, এই সম্পর্কে সাক্ষ্য আইনের 1 ধারায় বলা আছে। সাক্ষ্য আইনের 1 ধারায় বলছে 5টা স্থানে এই আইন চলে না, আর পৃথিবীর বাংলার সমস্ত জায়গায় চলে। 2 ভাবে পড়বেন, এই সাক্ষ্য আইন 5 জায়গা হলেও চলে না, আর পৃথিবীর সব জায়গায় চলে। তাহলে এইভাবে পড়া যায়। অথবা আপনি পড়বেন সাক্ষ্য আইন কোন কোন জায়গায় চলে না। সাক্ষ্য আইন চলে না 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন। তাহলে 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন। এছাড়াও এফিডেভিট, আদালতে এফিডেভিটের ক্ষেত্রে সাক্ষ্য আইন চলে না। এবং সালিশের কার্যক্রম, সালিশ করে, গ্রাম অঞ্চলে সালিশ কার্যক্রম করে, সালিশের কার্যক্রমে এই সাক্ষ্য আইন চলবে না। তাহলে সাক্ষ্য আইন এই 5 জায়গা ব্যতীত, সাক্ষ্য আইন এই 5 জায়গা ব্যতীত দুনিয়ার সব জায়গা চলে। তাহলে 5 জায়গা কোন কোন জায়গা? 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন। এছাড়াও এফিডেভিটের ক্ষেত্রে চলে না, সালিসির কার্যক্রমে চলে না, এবং সামরিক আদালতে কিন্তু চলে। এই সাক্ষ্য আইন সামরিক আদালতে চলে। চলে না কোন কোন জায়গা? 5 জায়গা ব্যতীত। এই 5 জায়গা ব্যতীত সাক্ষ্য আইন দুনিয়ার সব জায়গায়, দুনিয়া না বাংলার সব জায়গায় চলে। সামরিক আদালত এক জিনিস, আর 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌ শৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন,
এই আইনের সাথে কিন্তু সামরিক আদালতে এক না, খুব খেয়াল রাখবেন। এমসিকিউ, এমসিকিউ, কোন কোন স্থানে এই সাক্ষ্য আইন চলে, কোন কোন স্থানে সাক্ষ্য আইন চলে না, আসলো কোন কোন স্থানে সাক্ষ্য আইন চলে, লেখা লাগলো 1952 সালের সেনাবাহিনী আইন, 1961 সালের নৌশৃঙ্খলা আইন, 1953 সালের বিমান বাহিনী আইন, এবং 4 নম্বরে লিখলো সামরিক আদালত। আপনি লিখবেন সামরিক আদালতে এই আইন চলে, চলে না শুধু ওই তিনটা এফিডেভিট এবং সালিশের কার্যক্রমে এই সাক্ষ্য আইন চলে না। এছাড়া সাক্ষ্য আইন সব জায়গায় চলে, সাক্ষ্য আইন সব জায়গায় চলে, 5 জায়গা ব্যতীত, 5 জায়গা ব্যতীত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সালিশের ক্ষেত্রে এবং এফিডেভিটের ক্ষেত্রে। সহজ মুখস্থ করা। এখন আসেন 3 ধারার আলোচনা করি, 3 ধারার আলোচনা করি। 2 ধারা বাতিল, 2 ধারা বাতিল। এই 3 ধারায় পর্ব হচ্ছে সংজ্ঞা। এই সংজ্ঞাটা কিরকম আসছে খেয়াল করবেন। এই সংজ্ঞাটা কিন্তু নতুন বইতে অনেকে 1, 2, 3, 4, 5 করে সংজ্ঞায়িত করছে, কিন্তু আমি আপনি যেন 1, 2, 5 করে সংজ্ঞায়িত না করে পড়ি, এইভাবে সাক্ষ্য আইন তৈরি না। সাক্ষ্য আইনের গেজেট এবং মূল বইটি কখনো 1, 2, 3 করে দেওয়া নাই, কিন্তু নতুন অনেক বইটি 1, 2 ক খ করে এই সাক্ষ্য আইনের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করছে, সেগুলো আপনারা মেনে নেবেন না। তাহলে আসেন 3-এর প্রথম ধারায় প্রথম এই সংজ্ঞাগুলো হুবহু পড়বেন, মুখস্থ করে ফেলাবেন। সাক্ষ্য আইনের সংজ্ঞা বাদ দেওয়ার সুযোগ নাই, ফৌজদারি কার্যবিধি আইন 4 ধারার সংজ্ঞা বাদ দেওয়ার সুযোগ নাই, যে আইনের সংজ্ঞা বাদ দেওয়ার সুযোগ নাই সেটা আমি বলবো। এবং ওই পেনাল কোড আইনে বা দণ্ডবিধি আইনের আমরা যে 76 থেকে পড়া শুরু করছিলাম মূল পড়া, সেখান থেকে ভিতরে যতগুলো সংজ্ঞা পাইছেন কোনটাই বাদ দেবেন না, সংজ্ঞা ওখানে শতভাগ পড়ে নেবেন, এর আত্মপাত্য এর আগে পরে কি আছে সেটা জানবেন। আর আজ সাক্ষ্য আইন পর্ব, সাক্ষ্য আইনের এই সংজ্ঞাগুলো আপনারা হুবহু মুখস্থ করে নেবেন, একটাও বাদ দেবেন না। সাক্ষ্য আইনের আমি ধারাবাহিকভাবে আলোচনা করি। প্রথমটা হচ্ছে আদালত। আদালত বলতে কি বোঝায়, আদালত কাকে বলে, আদালত কি ধরনের, এই সাক্ষ্য আইনি ছাড়াও আদালত পড়ছিলাম শ্রেণী বিন্যাস কোন আইনি পড়ছিলাম বলতে পারেন? আদালত পড়ছিলাম কত প্রকার, কেমনে কি এগুলো পড়ছিলাম আদালত, জয় বলতে পারেন? কাদের উস্তাদ? আদালত সম্পর্কে পড়ছিলাম, এই আইন ছাড়াও পূর্বে একটা আইনি পড়ে আসছিলাম আদালত। হ্যাঁ, এটা কোন কোন আইনের কত দ্বারা হয়েছে? সুন্দর হয়েছে তো, জান না সময় আমরা কিন্তু সবাই জানি, হয়তো মনে করে না। এটা ফৌজদারি কার্যবিধি 1898 সালের 6 নম্বর দ্বারায় পড়ছিলাম, মনে আছে? ওখানে আদালত কাকে বলে, আদালত কত প্রকার, কি 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 ধরনের ম্যাজিস্ট্রেট থাকে। আর এখন আছে আদালত বলতে কি বোঝায়, আদালত কি ধরনের জিনিস, আসেন সেই সম্পর্কে জানি। আদালত কোনো বিল্ডিং বা কোনো দেওয়াল বা কোনো প্রতিষ্ঠান আদালত হতে পারে না। আমরা সাধারণত প্রত্যেক জেলায় যেগুলো বিল্ডিং দেখি আমরা আদালত কোনো মুখ জায়গা আদালত, যেমন খুলনার আদালত হলে 5 নম্বরে জেলখানা ঘাটে, হ্যাঁ, জেলখানা ঘাটে এক পাশে হলো ম্যাজিস্ট্রেট আদালত, এক পাশে হলো দায়রা আদালত, এক পাশে ম্যাজিস্ট্রেট আদালত, তাই না? রাস্তার এপার ওপার। অনেকের ধারণা মনে হয় প্রত্যেক জেলায় এরকম না, একই গন্ডরে যশোরে 28-এর মধ্যেই পুরো আদালত, তাহলে ওখানে জজ কোর্ট আর ম্যাজিস্ট্রেট কোর্ট কিভাবে খুঁজে পাবেন? যাক, আদালত কখনো বিল্ডিং না, আদালত কোনো চেয়ার টেবিল না, আদালত কখনো বিল্ডিং না, আদালত কোনো চেয়ার টেবিল না। আদালত হলো কি সকল জজ ম্যাজিস্ট্রেট বা সালিশি কার্যক্রম বাদ, আদালত হতে সকল জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণের আইনত ক্ষমতা সম্পূর্ণ সকল ব্যক্তি অন্তর্ভুক্ত হবে। যেখানে সকল জজ ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণের আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি, মানে আদালত হচ্ছে জজ ম্যাজিস্ট্রেট এই বিচার করার জন্য যে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে বা যা লিপিবদ্ধ করে, এবং ক্ষমতাবান যে ব্যক্তি এই কার্যক্রম পরিচালনা করে, যে স্থানে এই কার্যক্রম পরিচালনা করে তাকে আদালত বলা হয়। তাই দেখবেন আমাদের অনেকেই বলে সংজ্ঞাতে লিখতে গেলে তো ওরকম বলা যাবে না,
যে আদালত কাকে বলে, জেনে ম্যাজিস্ট্রেট বলে সেটাই আদালত। দেখবেন ভ্রাম্যমাণ আদালত হয়, তারপরে যে গাড়ির চেকপোস্ট অনেক সময় বাইরে ভ্রাম্যমাণ আদালত হয়। এছাড়াও স্থানীয় বসেই বেশিরভাগ আদালত করে, কিন্তু ভ্রাম্যমাণ আদালত এটা বিভিন্ন জায়গা যা এই বিচার সালিশ করে না। এছাড়াও আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে জবানবন্দি গ্রহণ করছে না, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যা করছে না, ওটাও আদালত। যে ঘটনাস্থলে বসে উনি জবানবন্দি লিপিবদ্ধ করছে, ওটাও তখন আদালত ছিল। তাহলে ম্যাজিস্ট্রেট, সকল জজ, ম্যাজিস্ট্রেট যে স্থানে বসে বা যেখানে সাক্ষ্য গ্রহণ আইনত ক্ষমতাপ্রাপ্ত যে কার্যক্রম পরিচালনা করেন সেটাকে আদালত বলা হয়। তাহলে মনে রাখবেন, কোনো বিল্ডিং, কোনো রুম, কোনো চেয়ার টেবিল আদালত না। আদালত হলো সকল জজ, ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণে আইনত ক্ষমতাপ্রাপ্ত এবং যে বিচারের জন্য যে কার্যক্রম পরিচালনা করে ওটাকে আদালত বলে, ওটাকেই আদালত বলে। আদালত কোনো আদালত এতটুকুই, আদালতের সঙ্গে এতটুকুই। এখন আসে বিষয়। বিষয় কাকে বলে, আরেকটা এই সংজ্ঞা। বিষয়, আদালত শেষ, এখন আছে বিষয় সম্পর্কে বলবো। বিষয় হলো কিরকম, আমরা যেমন ছোটকালে যে বিশেষ পদ কত প্রকার, 5 প্রকার পড়তাম। এছাড়াও ইংরেজিতে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, বিভিন্ন প্রতিষ্ঠান বড় কিছুর নামকেই যেমন নাউন বলা হয়। তারপরে বিশেষ স্থান, বস্তু, পদার্থকেই বিশেষ পদের নামগুলো ভুলে গেলে হয়তো দূর যাবো না। এইরকম তাই বিষয় বলতে বোঝাচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটার সম্ভাবনা আছে, ঘটিয়েছিল, ঘটতে পারে, কথা বলা, চলা, খাওয়া, গোসল, পৃথিবীর যা কিছু আছে সব কিছুই বিষয়, সব কিছুই বিষয়। ঠিক আছে, বিষয় শব্দের অর্থ হচ্ছে এই পুরা পৃথিবীর মধ্যে যে আমরা যে পড়তেছি, পড়ালেখা করতেছি, এটা বিষয়। আমরা পড়বো, এটা বিষয়। আমাদের পরীক্ষা হবে, এটা বিষয়। আমরা খাচ্ছি, এটা বিষয়। আমরা খেলাধুলা করতেছি, এটাও বিষয়। খেলা কিন্তু ক্রিয়া, তাহলে আপনার মধ্যে বিষয় হবে কেন? বিষয় প্লাস ভার প্লাস অবজেক্ট যে পড়তাম না টেন্স করার সময়, ওইটা ভুলে যান। আইনির ভাষা ওটা ভুলে যা, এখন আমরা আইনির ভাষা আছি। প্রত্যেকটা বিষয় ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, ইংরেজিতে বলা ফ্যাক্ট অ্যান্ড ইস্যু। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমি আপনার সামনে আমাদের পরীক্ষা, ওটা বিষয়। আমি আর কাদের উস্তাদ একসাথে ঘুরতে যাবো, এটা বিষয়। আমরা ঘুরছিলাম, ওটা বিষয়। আমরা খাইছিলাম, ওটা বিষয়। আমরা খেলা করব, এটা বিষয়। খেলা চলতেছে, এটা বিষয়। তারপরে পৃথিবী যা কিছু ঘটেছে, এটা বিষয়। চন্দ্র, সূর্য, গৃহ, গাছপালা, পৃথিবীর যা কিছু আছে সব কিছুই বিষয়। সহজ এক বাক্য হলো, পৃথিবীর যা কিছু ঘটে, খায়, দায়, চলে, সব কিছু হলো বিষয়। আমি হলো বইয়ের ভাষার থেকে ছোট করে আপনাদের বসালাম। আপনারা এই বিষয়ের যখন পড়বেন তখন আরো সুন্দর করে বুঝতে পারবেন। আসলে আমি রেজাল্ট ভুলভাল বললাম না অন্য কিছু। একটা বই বিষয়, একটা খাতা বিষয়, একটা কলম বিষয়, পানি বিষয়, বরফ বিষয়, এগুলো সব বিষয়। আমাদের পরীক্ষা হবে, এটাও বিষয়। ঠিক আছে, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু। এরপরে হলো চলে গেলাম আদালতের থেকে বিষয়। আদালত একটা সংজ্ঞা, বিষয় একটা সংজ্ঞা। এখন আসেন প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক কাকে বলে? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে, প্রাসঙ্গিক কি, একটি বিষয়কে অন্য একটি প্রাসঙ্গিক তখনই বলা হয় যখন এটি অন্যটির সহিত একই আইনের বিষয়ে প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানসমূহে বর্ণিত ভিন্নতা উপায়ের মধ্যে যে কোনো উপায় যুক্ত থাকে। কি বলছেন? মূল বই পড়ছেন, আমি মূল বই আবারও পড়ি, খালি খেয়াল করেন। মূল বই পড়ে বোঝার সম্ভাবনা খুবই কম, আর যে বুঝতে পারে সেটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। একটি বিষয় কোন একটি প্রাসঙ্গিক তখনই হয় যখন একটি অন্যটি সহিত একই আইনের বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানসমূহের বর্ণিত ভিন্নতা উপায়ের মধ্যে যে কোনো উপায়ে যুক্ত থাকে। এই হলো বাংলা, এই হলো বাংলা বললাম। এখন আসেন প্রাসঙ্গিক কি। প্রাসঙ্গিক হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, মূল বিষয় কি, মূল যে বিষয় সেই প্রাসঙ্গিক হচ্ছে মূল বিষয় বা মূল যে ঘটনা, মূল যে বিষয়, ধরেন খুন বা চুরি বা ডাকাতি,
এই বিষয়কে, ওটা হলো মূল। খুন হয়েছে মূল, ধর্ষণ হয়েছে মূল। ওই মূল যে ঘটনা, ওই ঘটনাকে পরিচয় করে দেওয়ার জন্য যে প্রাসঙ্গিক বিষয়গুলো তাকে নক করে দেখায় দেয় যে এইভাবে ঘটেছে, ওই যে সমস্ত উপকরণগুলো থাকে ওইগুলোকে প্রাসঙ্গিক বলে, ওই ঘটনাগুলোকে প্রাসঙ্গিক ঘটনা বলে। ঠিক আছে? মূল ঘটনাকে, মূল বিচার্য বিষয়, মানে মূল বিচার্য বিষয়টা আমি আপনাদের আবারও বলি। ধরেন খুন হয়েছে, খুন তো অটোমেটিক হয় নাই, নিশ্চয়ই বিস্ফোরক হয়েছে, কেউ আঘাত করছে, কেউ কোপ মারছে, কেউ কেউ অন্য কোনো উপায় তাকে শ্বাস বলার তাকে শ্বাসরুদ্র করছে না। তারপরে এই যে লোকটা মারা গেল, তাহলে এখানে মারা তো গেছে, কিন্তু এর প্রাসঙ্গিক বিষয়টা কি, কি দিয়ে এই মূল বিচার্য বিষয়কে আমরা প্রমাণ করব? মূল যে লোকটা মারা গেল কি কি দিয়ে প্রমাণ করবো? ধরেন খুন ঘটেছে, কোপ মারছে, কোপ মারলে কি, এই যে এখানে দা দিয়ে কোপ মারছে, বটি দিয়ে মারছে, অথবা গুলি চালাইছে, তাহলে এই যে অস্ত্র, গুলি, দা, বটি, এর যে কোনো একটা আঘাত করছিল, এর যে রক্তক্ষরণ হয়েছে, এই যে জামা কাপড়ে চলে গেছে, এই জামা কাপড় পুলিশ তখন সংগ্রহ করে, ওই দা, বটি, কাঁচি সংগ্রহ করে। এর কারণটা কি? এই প্রাসঙ্গিক বিষয় দিয়ে মূল ঘটনাকে প্রমাণ করা যাবে। প্রাসঙ্গিক বিষয় সংগ্রহ করলে মূল যে বিচার্য বিষয়, যাকে যা বিচার হবে সেই বিচারকে পরিচয় করা যাবে। এই যে আমি আপনাদের এখানে ক্লাস নেই, তাহলে আপনারা কিভাবে আমার পরিচয়? মূল হলে ক্লাস নেই কিনা রিজাউল, কিন্তু ক্লাসটা হয় কিভাবে, কিভাবে পরিচালনা, কে কে থাকে? এখন সিগন্যাল দিচ্ছেন, ক্লাসটা হচ্ছে মোবাইলের মাধ্যমে, এখানে নেট সংযুক্ত থাকে, এগুলো হলো প্রাসঙ্গিক। আমাদের ক্লাসে নেট সংযুক্ত থাকে, আমাদের মোবাইল থাকে, আমাদের ক্লাসে যেই তারেক রসুল আছে রংপুরের থেকে, জয় আছে 3 ব্যাটালিয়নের থেকে, কাদের ওস্তাদ আছে 3 ব্যাটালিয়নের খুলনার থেকে। এই যে রাজ্য তখন বলবে যে না আমরা এইভাবে ক্লাস নিয়েছি, মূল বিচার্য বিষয় কি রিজাল্ট এই ক্লাসটা নেয়। তাহলে মূল খুন, মূল চুরি হয়ে গেছে, চুরি কিভাবে করছে, কোন এলাকাতে ঢুকছে, এই যে উপকরণগুলো সংগ্রহ করে, এই যে উপকরণ মূল বিষয়কে পরিচয় করার জন্য যে সমস্ত উপাদান, যে কোনো বস্তু, যে সমস্ত সাক্ষী হাজির হবে বা দাঁড়াবে, সেইগুলো হলো প্রাসঙ্গিক, সেইগুলো হলো প্রাসঙ্গিক। তাহলে বুঝতে পারছেন, প্রাসঙ্গিক বিষয় হলো মূল বিচার্য বিষয়। মূল বিচার্য বিষয় খুন বা ধর্ষণ। এই ধর্ষণ কিভাবে ঘটেছিল, এর কাপড় চোপড়, এর ডিএনএ টেস্ট, তারপরে এর যে রুমের মধ্যে ছিল, এই যে রুমের ভিতরে তারা হাত ছোটাছুটি করছে, কাটে গেছে, এই উপকরণগুলো প্রাসঙ্গিক বিষয় মূল বিচার্য বিষয়কে প্রমাণ করে দেয়। ঠিক আছে? এইবার আসেন বিচার্য বিষয়। বিচার্য বিষয় কি? মূল যেটাকে বিচার করা হবে সেইটাই বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয়গুলি যে মূল বিষয়কে উপস্থাপন করে দেয় বা ধরিয়ে দেয় বা দিক দেখিয়ে দেয়, তারাই বিচার্য বিষয়। যে বিষয়ের বিচার কার্যক্রম পরিচালনা করা হয় এবং প্রাসঙ্গিক বিষয় যাকে দিক দিক যার দিকে সিগন্যাল দেয়, ওটাই হচ্ছে বিচার্য বিষয়। যে বিষয়কে প্রাসঙ্গিক বিচার্য বিষয়টা কি? যে বিষয়ে বিচার কার্যক্রম করা হবে। তাহলে এক জায়গা মারামারি হয়েছে, ধাওয়া হয়েছে, আগুন যে পড়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, লোকজন মারা গেছে, বিভিন্ন কিছু যে বিচার্য বিষয় হতে পারে না। ওখানে যে একজন আঘাতপ্রাপ্ত মারা গেছে, ওখানে একজন চরম ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তারা গুরুতর আঘাত হয়েছে, ওখানে ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, অনিষ্ট হয়েছে, ওইগুলো হলো বিচার্য বিষয়, ওইগুলো হলো বিচার্য বিষয়। আর মানুষ যে লাঠি সুটা বিভিন্ন মাইকিং করে লোক সংগ্রহ করা, লোক ভাড়া করা, স্থানের পর অনুষ্ঠান করতে দেওয়া অপরাধ, এইগুলো হলো গিয়ে প্রাসঙ্গিক বিষয়। আর বিচার্য বিষয় হলো মূল ধর্ষণ, চুরি, ডাকাতি, জিরার বিচার করা হবে, যে অপরাধের বিচার করা হবে সেটাই বিচার্য বিষয়। যে অপরাধটা মূল ঘটেছে, যা বিচার করবে আদালত, এই বিচার করার সময় প্রাসঙ্গিক বিষয়ের দরকার হয়। বিচার করার সময় কোন বিষয়ের দরকার হয়? প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় বিচার্য বিষয় কি করে? ওকে পরিচয় করা দেয়, ওকে পরিচয় করা দেয় যে এই সেই লোক, এই সেই খুন হয়েছিল, আমি হলাম দা, আমি হলাম কলম, আমি হলাম আগুন, আমাদের দ্বারা এই খুন বা মানুষটার ক্ষয় ফসলের পুড়ায় ফেলাইছিল। এই সমস্ত উপকরণ এসে প্রাসঙ্গিক বিষয়গুলো এসে পরিচয় করা দেয় বিচার্য মূল বিচার্য বিষয়। তাহলে বিচার্য বিষয় আদালতে কয়টি বিষয় বিচার করা হয়? হ্যাঁ, আদালতে বিচার্য বিষয় বিচার করা হয় সাক্ষ্য, আদালতে মূল বিচার্য বিষয় বিচার করা হয়। ঠিক আছে? এখানে প্রাসঙ্গিক বিষয় শুধু তাকে সহযোগিতা করে। প্রাসঙ্গিক বিষয় বিচার্য বিষয়কে সহযোগিতা করে। তাহলে বিচার্য বিষয় হলো মূল, যে অপরাধের বিচার করা হয়, যে যার বিচার করা হবে ওইটাই বিচার্য বিষয়। আবারও ছোট করে বলি,
মানে আমারও এই সাক্ষ্য আইন সহ আমি যে আইনে আপনাদের বোঝাবো, মনে রাখবেন এই অনলাইন জগতে আমি প্রথম বোঝাতে আসছি। এমনি আমি ক্লাসে বাইরে অনেকবার আল্লাহ সুযোগ দিয়েছে, আমি এই ক্লাসগুলো বিভিন্ন সময় বিভিন্ন লোকের সামনে বলছি, এবং আমাদের ব্যাটালিয়ান থ্রিতেও আমাদের ব্যাটসম্যান সহ হাবিলদার মানে এএসআই এবিদের সাথে আলোচনা করতাম। তাহলে প্রাসঙ্গিক বিষয় বললেন, এবং বিচার্য বিষয়, বিচার্য বিষয় হলো মূল বিচারের কাজ, আর প্রাসঙ্গিক বিষয় হলো ওই প্রাসঙ্গিক বিষয় হলো বিচার্য বিষয়কে পরিচয় করা দেওয়ার জন্য এর সাইড সুইডি, এর অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা ঠ্যাং বিভিন্ন কিছু স্টেজে থাকবে, তারাই সিগন্যাল দেবে এই এই যে মূল রিজাল্ট, এর সঙ্গে আমরা হাত পাও জড়িত আছি। এই শরীরের সাথে আমি যে মানুষ, আমার এই হাত এই কান আর পা না থাকলেও আমি দুনিয়া টিকে থাকতে পারবো। তাহলে এরাই সিগন্যাল দেয় আমি রিজাল্ট সুস্থ মানুষ। আমরা না থাকলে মূল রিজাল্ট পাত থেকে এই শরীরের নিচের অংশটুক পর্যন্ত, তাই না? তাহলে এই তো এরপরে আর কি আমাদের যখন গভীরে বোঝার কিছু নাই, যেটুকু বুঝতে সক্ষম হলাম এতটুকু, না বুঝলে আবার ফোন করবেন। এখন আসেন দলিল। দলিল কাকে বলে? আমরা কোন আইনি দলিল পড়ছিলাম বলতে পারবেন? দলিল সম্পর্কে আমরা আরেকটা আইনি পড়ে আসছিলাম, দলিল। যাক আলহামদুলিল্লাহ, আমরা দণ্ডবিধিতে দলিল পড়ছিলাম। দলিল, দলিল মানেই জমির রেজিস্ট্রি অফিসে চলে যাবেন না। দলিল মানেই আজকের থেকে রেজিস্ট্রি অফিসে আর যাবেন না। আমরা প্যানেল কোডেও পড়ছিলাম, সিধু নয়মনে আলোচনা করছিলাম। দলিল মানেই জমির রেজিস্ট্রি অফিসে দেখবেন এরকম খাতা আছে, এরকম একটা স্টাম্প থাকে, স্টাম্প। আমরা কিন্তু টাচ করে ওই দলিলে চলে যাই। কিন্তু দলিল কি এমনভাবে সংজ্ঞায়িত করছে, কোনো বস্তু বা কোনো পদার্থ, পদার্থ সম্পর্কে আমরা ক্লাস 6, 7, 8, 9 মনে পড়ছি পদার্থ কাকে বলে, তাই না? কোনো বস্তু, বস্তু তো বিভিন্ন কিছু হতে পারে, বস্তু বা পদার্থ, যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে পদার্থ বা বস্তু। তাহলে দলিল সম্পর্কে আপনারা আবারও বলি, এই কোনো বস্তু বা কোনো পদার্থের উপরে, কোনো বস্তু বা কোনো পদার্থের উপরে আগে শিরোনামটা আপনার সংজ্ঞায়িত করে তারপরে ব্যাপকভাবে ভিতরে যাব। তাহলে কোনো বস্তু বা কোনো পদার্থের উপরে যদি কোনো অক্ষর, অক্ষর, বর্ণ, চিহ্ন, কোনো হিজিবিজি, হিজিবিজি বলতে বোঝাচ্ছে ধরেন ছেলে পেলে আঁকাআঁকি করে না, অথবা আমাদের জমির নকশা আছে না, বিল্ডিং করলে নকশা, ওটা কোনো লেখালেখি, এবং ভিন্ন দেশের ভাষা, ভিন্ন ধর্মীর ভাষা। আমাদের দেশে 17-18 প্রকার ভাষার মানুষ আছে, তাদের দেশের তাদের যে অক্ষরগুলো আমাদের কাছে এটা ইজিবিজি মনে হতে পারে, আমাদের অক্ষর তাদের কাছে হিজিবিজি মনে হতে পারে। কিন্তু এই হিজিবিজি যত কোনো এই হিজিবিজি করা হলো কোনো বস্তু বা কোনো পদার্থের উপরে। এই বস্তু বা পদার্থের উপরে যখনই কোনো অক্ষর, বর্ণ, চিহ্ন, কোনো হিজিবিজি আঁকা, কোনো ছবি আঁকা, তখন এটা দলিল পরিণত হয়, তখন এটা কি হয়? দলিলে পরিণত হয়। এখন বস্তুর একটা কাঠ হতে পারে, একটা লোহার, একটা এই পাথরের খণ্ড, প্রস্থের খণ্ড। এমসিকিউ কিসের খণ্ড? প্রস্থের খণ্ড বলে। প্রস্থের খণ্ড মানে পাথর, প্রস্থের খণ্ড পাথর। কিন্তু একটা পাথর কিন্তু একটা দলিল, দলিল না। একটা পাথর একটা দলিল না। কিন্তু পাথরের উপর যখনই খোদাই করে লেখা হবে, চিত্রিত, মুদ্রিত, অঙ্কিত করা হবে, ওখানে অক্ষর, বর্ণ দিয়ে কোনো কিছু লেখা হবে, তখন ওই পাথরও একটা দলিল, একটা পাথরও একটা দলিল। আবার একটা কাঠের উপরে যখন কোনো অক্ষর, বর্ণ, চিহ্ন বা ছবি আঁকা হবে, মূর্তি আঁকা হবে, ফুল আঁকা হবে, তখন ওই ফুল যদি বিচার্য বিষয় হয়ে যায়, তাকে ওই কাঠটার উপরে যে খোদাই করে লেখা, সেইটাই দলিল হয়। দলিল আবার কখন হবে? দলিলটাই বা কখন হবে? দলিলটা যখন ওটা বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে। ওই যে আমরা বললাম কিছু, মূল বিচার হচ্ছে লাগে ওই ওই লেখাটা, লেখাটা কোথায় আছে? লেখাটা কোনো ফ্যানের উপরে আছে, কোনো কাগজের উপরে আছে, কোনো টেবিলের উপরে আছে, কোনো পাথরের উপর আছে, কোনো দেওয়ালের উপরে লেখা আছে। ওই লেখা নিয়েই মারামারি, ওই লেখা নিয়েই গ্যাঞ্জাম, ওই লেখার উপরে আমাদের দিক নির্দেশনা ছিল। এই লেখা হলো বিচার্য বিষয়, তখন ওই লেখাটাই দলিলে পরিণত হয়, তখন ওই লেখাই আসছে দলিল। তা যেখানেই লেখা হোক, তাহলে লেখা আপনারা কিভাবে লিখবেন? দলিল কাকে বলে? দলিল অর্থে কোনো পদার্থের উপরে অক্ষর, বর্ণ, চিহ্ন বা কোনো হিজিবিজি, ছবি আঁকা, এগুলোকেই দলিল বলা হয়, এগুলোকেই দলিল বলা হয়। তাহলে দলিল, দলিলের সঙ্গে দণ্ডবিধিত আছে, দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনেও আছে। এই দলিল অর্থ হচ্ছে কোনো বস্তু, কোনো পদার্থের উপরে, কোনো পদার্থের উপরে, কোনো পদার্থের উপরে অক্ষর, অক্ষর তো সবাই চেনেন, অক্ষর, বর্ণ, চিহ্ন, কোনো হিজিবিজি করা, কোনো হিজিবিজি করা, অথবা কোনো ছবি আঁকা, আপনার ছেলে, আমার ছেলে, অথবা ওই যে ম্যাপ দেখবেন, জমির ম্যাপ, নকশা, ওইগুলো যদি আঁকা থাকে, ওইটাই যখন বিচার্য বিষয় হবে, তখন ওইটা দলিলে পরিণত হবে। এই দলিলের কথা খেয়াল রাখবেন।
এই সাক্ষ্য আইনের যতগুলো সংজ্ঞা আছে এই সংজ্ঞা হুবহু মুখস্থ করবেন, ব্যাপক পড়বেন। যদি আপনি না বোঝেন, না পারেন, জিজ্ঞেস করবেন, আপনার সাথে অনেকবার আলোচনা হবে। এইগুলো আপনি যদি না বোঝেন, এই সামনে ভিতরে যা এই আইনের কিছুই বুঝতে পারবেন না। এই ক্লাসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং দামি ক্লাস না, মানে আপনার এই 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 পড়া আপনি আমার কাছ থেকে শিখতে পারেন, অন্য কোনো লোকের ইউটিউব বা গ্রুপে যোগদান করে শিখতে পারেন। তাহলে দলিল সম্পর্কে আপনাদের ধারণা গেল। এই যে আমি পড়ালাম কি আদালত সম্পর্কে আপনাকে অবশ্যই জানা লাগবে, বিষয় সম্পর্কে অবশ্যই আপনার সম্মুখ ধারণা থাকা লাগবে। প্রাসঙ্গিক বিষয় দেখবেন কথার মতো বলা এটা প্রাসঙ্গিক না, এটা প্রাসঙ্গিক না, তার মানে কি বলে, ও বলে এটা মূল বিচার্য বিষয় না, এটা বাদ দাও, মূল বিচারটা করি। কিন্তু মূল বিচার করতে গেলে প্রাসঙ্গিক বিষয়টা কাছে নিয়ে আসা লাগে। ঠিক আছে, মূল বিচার করতে গেলে মূলরে যখন আপনি ধরবেন বা শাস্তি দেবেন, তখন ওই প্রাসঙ্গিক বিষয়গুলো কাছে না হলে মূলরে ধরা যায় না। মূল যত অপরাধী হোক, কিন্তু প্রাসঙ্গিক ওকে সিগন্যাল দেয়, ওকে ডিরেকশনকে দেখা দেয়, ওই সেই লোক, ওই সেই অপরাধ আমাদের দ্বারা সম্পূর্ণ। বিচার্য বিষয় হলো মূল বিচার, যে কাজের আদালত মূল বিচার করে ওটাকেই বিচার্য বিষয় বলে। এরপরে দলিল সম্পর্কে ধারণা হলো, দলিল হচ্ছে আজকে জানলেন জমি যে রেজিস্ট্রি করে দলিল করি, ওই দলিল না, ওই দলিল না, ওটাও দলিল কিন্তু ফট করে খালি ওইটার পর সংজ্ঞায়িত করবেন না। তাহলে বস্তু পদার্থের উপরে অক্ষর বর্ণ চিহ্ন হিজিবিজি করা এবং চিত্রিত মুদ্রিত অঙ্কিত করা, ছবি আঁকা, এই সমস্ত কিছু যদি কোনো পাথরের উপর থাকে, কাঠের উপর থাকে, ইটের উপর থাকে, লোহার উপর থাকে, এবং ওইটাই যখন বিচার কার্যক্রম, ওইটা যখন বিচার্য বিষয় হবে, তখন ওইটা দলিল হিসাবে গণ্য হবে। ঠিক আছে, এরপরে চলে আসেন সাক্ষ্য। সাক্ষ্য শব্দের অর্থ সাক্ষ্য আইনের সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য হচ্ছে লোকে দুই প্রকার। সাক্ষ্য হলো দুই প্রকার, একটা মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য। সাক্ষ্য সাধারণত দুই প্রকার, একটা মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য। তাহলে সাক্ষ্য আছে মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য। তাহলে আগে একটু মৌখিক সাক্ষ্যটা করি, তারপরে দালিলিক সাক্ষ্য। এখানে যখন নাই, এই সাক্ষ্য আইন নিয়ে এখন আপনাদের সাথে আমার 59, 60, 61, 62 এবং 63 দ্বারা একটু আলোচনা করলে ভালো হয়। তারপরে ওদের কত বাজে? 32 বাজেছে। 32 মিনিট যখন ক্লাস হয়েছে, সাক্ষ্য সম্পর্কে আজকে আর ধারণা দেব না, কারণ এই ক্লাসটা জয় থাকবে না, আমার এখানে যাওয়া লাগবে, বুঝছেন।